18 জুন 2023 সকাল 9:30 5 জন লোক টাইটান নামক একটি সাবমেরিনে বসে সমুদ্রের তলদেশে ঘোরাঘুরি করছিল। মূলত তারা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাচ্ছিল। প্রায় 100 বছর আগে সমুদ্রে ডুবে গিয়েছিল সেই ঐতিহাসিক জাহাজ টাইটানিক। এটি অ্যাডভেঞ্চার ট্যুরিজমের একটি চরম রূপ এবং এটি অত্যন্ত ব্যয়বহুল। সাবমেরিনে বসে থাকা প্রতিটি ব্যক্তি এই সফরের কয়েক ঘন্টার জন্য ব্যয় করেছে $2,50,000-এরও বেশি। টাইটানিকের ধ্বংসাবশেষ সমুদ্রের গভীরে লুকিয়ে থাকার কারণে এই যাত্রাটি এত ব্যয়বহুল। বিশেষ করে বলতে গেলে জলের পৃষ্ঠের 3,810 মিটার নিচে এই টাইটানিকের অবস্থান। এই সাবমেরিনটি পানির নিচে যাত্রা শুরু করে 3,810 মিটার গভীরতায় পৌঁছাতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। প্রতি 15 মিনিটের ব্যবধানে এই সাবমেরিনটি পোলার প্রিন্স নামে সমুদ্রের পৃষ্ঠে থাকা জাহাজে একটি সংকেত পাঠায়। তাদের জন্য এটি ছিল বিশ্বের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম। সেই দিন 18 জুন এই সাবমেরিনটি সমুদ্রে ডুব দেওয়ার মাত্র 1 ঘন্টা 45 মিনিট সময় কেটেছিল এবং হঠাৎ সমুদ্রের পৃষ্ঠে থাকা সাপোর্ট শিপের সাথে এটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিকাল 4:30টায় যখন সাবমেরিনটি তার সফর থেকে ফিরে আসার কথা ছিল, ঠিক তখনও তার কোনো চিহ্ন নেই। সন্ধ্যা 7:10 পোলার প্রিন্স টিম মার্কিন কোস্টগার্ডকে বিষয়টি সম্পর্কে অবহিত করার সিদ্ধান্ত নেয়। আর এখান থেকে শুরু হয় 4 দিন ব্যাপী বহুজাগতিক অনুসন্ধান। এই সাবমেরিনটিকে খুঁজে বের করতে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হয়। এই কাজে ব্যবহার করা হয়েছিল বিমান, জাহাজ এবং রোবট সাবমার্সিবল। সবার মনে একটাই প্রশ্ন, কি হয়েছিল সেই যাত্রীদের সাথে? অহংকার পতনের মূল। যে অহংকার টাইটানিককে সমুদ্রে তলিয়ে নিয়েছিল, সে একই অহংকার টাইটানের সাথেও তলিয়ে গেল সমুদ্রে। এবার টাইটান সাবমার্সিবলের পুরো গল্পটা বোঝা যাক। তো স্বাগত আপনাদের স্ক্র্যাপবুক বাংলার আরও একটি নতুন পর্বে। এই সাবমেরিনটি যে জায়গাটিতে নিখোঁজ হয়েছে সেটি কানাডার কাছে আটলান্টিক মহাসাগরে। মানচিত্র দেখুন। কানাডার একটি দ্বীপ নিউ ফাউন্ডল্যান্ড থেকে 600 কিলোমিটার দূরে। এই জায়গায় জলের গভীরে আপনি টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে পাবেন। জাহাজের সামনের অংশ এবং পেছনের অংশ উভয়ই একে অপরের থেকে প্রায় 800 মিটার দূরে শুয়ে আছে। এখানে অদৃশ্য হয়ে যাওয়া টাইটান সাবমেরিনটি আসলে সাবমেরিন নয়, এটি মূলত সাবমার্সিবল। আমি জিনিসগুলো সহজ করার জন্য সাবমেরিন শব্দটি ব্যবহার করছিলাম, তবে এই দুটি শব্দের মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। সাবমেরিন, যার নিজস্ব ক্ষমতা আছে, এটি একটি বন্দর ব্যবহার করে সমুদ্রে যেতে পারে এবং স্বাধীনভাবে সমুদ্র থেকে ঘুরে আসতে পারে, কিন্তু সাবমার্সিবল তা করতে পারে না। একটি সাবমার্সিবলকে পানিতে নামানোর জন্য এবং এটি ফিরে আসার জন্য একটি সাপোর্ট শিপের প্রয়োজন হয়, একটি জাহাজ যা সমুদ্র পৃষ্ঠে উপস্থিত থাকে এবং সবকিছু নিয়ন্ত্রণ করে। আমাদের ক্ষেত্রে এই সাপোর্ট শিপটি ছিল পোলার প্রিন্স। এই পুরো অপারেশনটি ওশান গেট নামে একটি কোম্পানি দ্বারা পরিচালিত হয়েছিল, যার সিইও ছিলেন স্টকটন রাশ। পেশায় তিনি একজন মহাকাশ প্রকৌশলী ছিলেন এবং 2009 সালে তিনি ওশান গেট কোম্পানি প্রতিষ্ঠা করেন। এটি একটি প্রাইভেট কোম্পানি যার উদ্দেশ্য ছিল ধনী ব্যক্তিদের গভীর সমুদ্র অভিযানে পর্যটক হিসেবে নিয়ে যাওয়া। 2021 সালের জুলাই মাসে এই সংস্থাটি টাইটানিক ট্যুর অফার করা শুরু করে। এর আগে তারা অন্যান্য জাহাজডুবি এবং এলাকার ভ্রমণের প্রস্তাব দিয়েছিল। আপনি এখনও তাদের ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন টাইটানিক ছাড়াও তারা আজোরস এবং বাহামাসে অভিযান চালাতো। টাইটান কোম্পানিটির একমাত্র সাবমার্সিবল নয়, এই কোম্পানিটির আরও 2টি সাবমার্সিবল ছিল, অ্যান্টিপোর্টস এবং সাইক্লোপস। অ্যান্টিপোর্ট 304 মিটার গভীরতা পর্যন্ত যেতে পারে এবং সাইক্লোপস 500 মিটার পর্যন্ত, কিন্তু টাইটানকে 4000 মিটার পানির নিচে যাওয়ার জন্য ডিজাইন করা হয়েছিল, যার মানে 4 কিলোমিটার পানির নিচে। এই কারণেই টাইটান সাবমার্সিবলটি টাইটানিকে যাওয়ার একমাত্র সাবমার্সিবল ছিল। 3800 মিটারের ভীতিকর গভীরতা কল্পনা করতে ওয়াশিংটন পোস্ট দ্বারা তৈরি এই চিত্রটি দেখুন। এখানে পরিমাপের একক ফুট ধরা হয়েছে। সাধারণত একজন মানুষের উচ্চতা হয় 6 ফুট। যে আইসবার্গটি টাইটানিকের সাথে ধাক্কা খেয়েছিল সেটি পানির পৃষ্ঠের উপরে 100 ফুট লম্বা ছিল এবং পানির নিচে এটি কয়েক গুণ বেশি গভীরতায় ছিল। 130 ফুট হলো সর্বোচ্চ গভীরতা, যেখানে বিনোদনমূলক স্কুবা ডাইভাররা স্কুবা ডাইভিং করার সময় যেতে পারে। 650 ফুট পরে শুরু হয় টয়লেট জোন। এই গভীরতায় কেবল অল্প পরিমাণ আলোই প্রবেশ করতে পারে। আজ পর্যন্ত পরিচালিত হওয়া গভীরতম ডুবো উদ্ধার অভিযানের গভীরতা ছিল 1600 ফুট। দৈত্যকার স্কুইডগুলি 2600 ফুট গভীরতায় সাঁতার কাটে। দৈত্যকার স্কুইডগুলি এতই ভয়ঙ্কর যে তারা অন্য গ্রহের বলে মনে হয়। আপনি আরও নিচে নামলে 3800 ফুটে মিডনাইট জোন শুরু হয়। এই চিহ্নের নিচে সূর্যের আলো পৌঁছায় না, এরপর সবকিছু কালো হয়ে যায়। এখানে জলের তাপমাত্রা প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস। আপনি যদি এখান থেকে আরও নিচে নেমে যান 5000 ফুট, 6000 ফুট, 8000 ফুট, 10,000 ফুট
অবশেষে 12,500 ফুট আপনি সমুদ্রের তলদেশে পৌঁছে যাবেন, যেখানে টাইটানিকের ধ্বংসাবশেষ পড়ে আছে। এই গভীরতায় চাপ সমুদ্র পৃষ্ঠের চাপের প্রায় 400 গুণ। সুতরাং যেই সাবমার্সিবল এই গভীরতায় যায় তার একটি সুচিন্তিত নকশা থাকা উচিত। টাইটান সাবমার্সিবলের উইন্ডো, যা ভিউপোর্ট নামে পরিচিত, এটি ছিল এখন পর্যন্ত যে কোনো সাবমার্সিবলে ইনস্টল করা সবচেয়ে বড় ভিউপোর্ট। টাইটান সাবমার্সিবল এতটাও বড় ছিল না, এতে মাত্র 5 জন ব্যক্তি বসতে পারত। এটার মেইন বডি, যাকে বলা হয় হাল, তা বানানো হয়েছিল কার্বন ফাইবার দিয়ে। শেষে 2টি ক্যাপ সংযুক্ত ছিল, যা তৈরি করা হয়েছিল টাইটানিয়াম দিয়ে, এবং এর মোট দৈর্ঘ্য ছিল প্রায় 6.7 মিটার। এটির ওজন 10,400 কেজিরও বেশি ছিল। এর ডিজাইনে আপনি দেখতে পাচ্ছেন বাইরে 4টি ইলেকট্রিক থ্রাস্টার ছিল। এর মধ্যে 2টি ইলেকট্রিক থ্রাস্টার ছিল হরিজন্টাল, যাদের মাধ্যমে সাবমার্সিবলটিকে সামনে, পেছনে এবং ডানে বামে চালানো হতো, আর অন্য 2টি ছিল ভার্টিক্যাল, যাদের মাধ্যমে সাবমার্সিবলটিকে উপরে এবং নিচে উঠানামা করানো হতো। অবাক করা বিষয় হলো এই সাবমার্সিবলটি একটি ভিডিও গেম কন্ট্রোলার দিয়ে চালানো হতো। এটি শুনতে যতটা অদ্ভুত লাগছে ততটাও নয়। ইউএস নেভি তাদের সাবমেরিন এবং পেরিস্কোপিকগুলো নিয়ন্ত্রণ করত এক্সবক্স কন্ট্রোলার ব্যবহার করে। তবে হ্যাঁ, পুরো টাইটান সাবমার্সিবলটি একটি ভিডিও গেম কন্ট্রোলার দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিল। তার মানে পানিতে সাবমার্সিবলটির পাইলট একটি ভিডিও গেম কন্ট্রোল ব্যবহার করছিলেন। ভেতরের দিকে তাকালে দেখা যায় এর ভেতরে বসার মতো কোনো সিট নেই, তবে ভিউপোর্টের পাশে একটি ছোট টয়লেট দেওয়া হয়েছিল। টয়লেটে কোনো পর্দা না থাকায় কেউ যদি টয়লেট ব্যবহার করতে হয় তাহলে অন্যদের উল্টো হয়ে বসতে হতো। তার মানে টয়লেট ব্যবহারের সময় অন্যদের টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হতো। এই সাবমার্সিবলগুলো পানির গভীরে যায়, ফলে এগুলোতে জিপিএস কাজ করে না। টেক্সট মেসেজিং সিস্টেমের সাহায্যে সাপোর্ট শিপের সাথে যোগাযোগ করা হতো। একটি টুইট বার্তায় ওশান গেট কোম্পানি জানিয়েছিলেন যে তারা স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে। আমরা যদি 18 জুনের দিকে ফিরে যাই, সেদিন এই সাবমার্সিবলে 5 জন ছিলেন। প্রথমজন ছিলেন 58 বছর বয়সী ব্রিটিশ বিলিয়নিয়ার হামিশ হার্ডিং। তিনি একজন অভিযাত্রী এবং 3 বার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী ছিলেন। 2016 সালে তিনি মহাকাশচারী বাজ অ্যান্ড্রিনের সাথে দক্ষিণ মেরুতে গিয়েছিলেন। তিনি একবার একটি সাবমেরিনের সাহায্যে সমুদ্রের গভীরতম অংশ মারিয়ানা ট্রেন্সে 4 ঘন্টা ছিলেন, এবং 2022 সালে তিনি ব্লু অরিজন সাবঅরবিটাল ফ্লাইটে অংশ নিয়েছিলেন। দ্বিতীয় যাত্রী ছিলেন পল হেনরি নার্জিওলেট, বয়স 77 বছর, ফরাসি নৌবাহিনীর সাবেক কমান্ডার। তিনি 37 বার টাইটানিকের ধ্বংসাবশেষ পরিদর্শন করেছিলেন। তিনি পানির নিচে থাকা টাইটানিকের গবেষণার পরিচালক ছিলেন। তৃতীয় এবং চতুর্থ যাত্রী ছিলেন একজন ব্রিটিশ পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ এবং তার 19 বছর বয়সী ছেলে সুলেইমান। তিনি পাকিস্তানের অন্যতম বড় কোম্পানির মালিক ছিলেন। আমি আপনাদের বলেছিলাম সেই দিন সাবমার্সিবলটি প্রতি 15 মিনিটের ব্যবধানে সাপোর্ট শিপের সাথে যোগাযোগ করছিল। ঠিক 11টা 15 মিনিটে এই যোগাযোগ বন্ধ হয়ে যায়। তারপর থেকে কোনো যোগাযোগ বা সংকেত পাওয়া যাচ্ছিল না। তা সত্ত্বেও এটি প্রত্যাশিত ছিল যে টাইটান তার নির্ধারিত সময়ে, মানে 4টা 30 মিনিটে ফিরে আসবে। কারণবশত যদি এই সাবমার্সিবলটি পানিতে কোনো কিছুর সাথে আটকে যায়, তবে যাত্রীদের জন্য এটিকে ভিতর থেকে কাত করার এবং এটিকে পেছনের দিকে ঠেলে ফিরিয়ে আনার উপায় ছিল, যা বালেস্ট অপসারণ দ্বারা সম্পূর্ণ করা হয়। বালেস্টগুলো একটি গুরুত্বপূর্ণ অংশ, যার দ্বারা বড় জাহাজ এবং সাবমেরিনগুলোর স্থিতিশীলতা বজায় রাখা হয়। মূলত এগুলো হেভি ওয়েট ছাড়া আর কিছুই নয়। 4টা 30-এ যখন টাইটান ফিরে আসেনি, তখন সাপোর্ট শিপের লোকেরা কিছুক্ষণ অপেক্ষা করেছিল এবং তারপর 7টা 10 মিনিটে মার্কিন কোস্টগার্ডকে বিষয়টি অবহিত করেছিলেন। এরপর শুরু হয় মহাপ্রতিযোগিতা, সময়ের সাথে প্রতিযোগিতার দৌড়। 96 ঘন্টা, যার মানে টাইটানে মাত্র 4 দিনের অক্সিজেন পাওয়া সম্ভব। যাত্রীদের জীবিত খুঁজে পেতে তাদের হাতে মাত্র 4 দিন সময় ছিল। সাধারণত জাহাজে একটি জরুরি লোকেটর ইনস্টল করা হয়, যাকে বলা হয় ইমার্জেন্সি পজিশন ইন্ডিকেটিং রেডিও বিকন, ইপিআইআরবি। এটির সাহায্যে জাহাজের অবস্থান শনাক্ত করা যায়, কিন্তু টাইটানে এটি ইনস্টল করা হয়নি। আর তাই এখানে আরেকটি সমস্যা মাথাচাড়া দেয়। যদি ধরে নেই টাইটান সমুদ্র পৃষ্ঠে ফিরে আসলো এবং ইপিআইআরবি সিস্টেম না থাকায় সেটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর যদি এই অবস্থায় 4 দিন পার হয়ে যায়, তবে অক্সিজেনের অভাবে এর ভেতরে বসে থাকা মানুষ মারা যেত, কারণ ভেতর থেকে এই সাবমার্সিবলটি খোলার কোনো উপায় ছিল না। আপনি ঠিক শুনেছেন, এই সাবমার্সিবলের দরজা শুধু বাইরে থেকেই বন্ধ এবং খোলা যেত। তাই সাবমার্সিবলটি জলের ভেতরে হোক বা পৃষ্ঠের উপরে, সেই 4টি দিন ছিল খুবই সংকটজনক। প্রাথমিকভাবে 2টি আমেরিকান এবং 2টি কানাডিয়ান বিমান এই কার্যক্রম শুরু করে,
তারা সোনার ব্যবহার করেছিল যাতে তারা পানির নিচ থেকেও সংকেত শনাক্ত করতে পারে। 3টি জাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে তল্লাশি শুরু করলেও সময়ের সাথে সাথে তল্লাশি অভিযানের জন্য আরও বেশ কয়েকটি জাহাজ আসতে শুরু করে। এখানে কিছু রিমোট চালিত বাহন যেমন আইই এবং আরওভি ব্যবহার করা হয়েছিল। মূলত এগুলো একটি রোবট টাইপ মেশিন যার ভেতরে কাউকে বসতে হয় না। এগুলো জলে ডুব দিয়ে জিনিসগুলো খুঁজে বের করতে পারে এবং তারা পানির উপর থেকে নিয়ন্ত্রিত হয়। 3টি আরওভি টাইটান সন্ধান করছিল। 3 দিন অনুসন্ধানের পর অনুসন্ধান অভিযানের 3য় দিনে একটি কানাডিয়ান বিমান থেকে সোনারের মাধ্যমে কিছু ধাক্কার শব্দ শুনতে পায়। আধা ঘন্টা ব্যবধানে আরও কিছু শব্দ শোনা যায়, যেন কেউ দরজায় টোকা দিচ্ছে। পরে মার্কিন কোস্টগার্ডও সেই শব্দ শুনতে পায়। অবশেষে 22শে জুন একটি আরওভি সমুদ্রের তলদেশে অনুসন্ধান করতে গিয়ে কিছু ধ্বংসাবশেষের সম্মুখীন হয়, যা টাইটানিকের সামনের অংশ থেকে প্রায় 490 মিটার দূরে। ধ্বংসাবশেষ দেখে নিশ্চিত হওয়া গেছে যে সাবমার্সিবলটি ভেঙে গেছে। এতে ভেতরে বসে থাকা লোকজন প্রাণ হারিয়েছিলেন। আরও কিছু অনুসন্ধান করার পর মোট 5 টুকরো ধ্বংসাবশেষ পাওয়া গেছে। একই দিনে ইউএস কোস্ট গার্ড একটি সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছে যে তারা যে ধাক্কার শব্দটি শুনেছে তার সাথে এই টাইটান সাবমার্সিবলের কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে যে উপসংহারটি প্রাপ্ত হয়েছিল তা হলো উচ্চ চাপের কারণে টাইটান বিস্ফোরিত হয়েছিল, কিন্তু এটি আসলে একটি বিস্ফোরণের বিপরীত, যাকে ইমপ্লোশন বলা হয়, মানে সংকোচন হওয়ার কারণে ভেঙে যায়। আর এটাই হলো ইমপ্লোশন। এবং ক্যাটাস্ট্রফিক ইমপ্লোশনের অর্থ হলো ইমপ্লোশনটি এত দ্রুত ঘটেছে যে পুরো কাঠামোটি ধ্বংস হয়ে গিয়েছিল 1 মিলিসেকেন্ডেরও কম সময়ে। এর মানে হলো যে এটিতে বসে থাকা লোকেরা চোখের পলকে তাৎক্ষণিকভাবে নিহত হয়েছিল, কিন্তু তারা তা অনুভব করেনি। আসলে টাইটানের মূল অংশ, যেমনটি আমি বলেছিলাম, এটি কার্বন ফাইবার দিয়ে তৈরি। তবে সাধারণত সাবমেরিন এবং সাবমার্সিবলগুলো ইস্পাত, টাইটানিয়াম বা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়। এবং এই বিপর্যয়ের দিকে তাকিয়ে আমরা বলতে পারি যে কার্বন ফাইবার এই ব্যবহারের ক্ষেত্রে উপযুক্ত উপাদান নয়। টাইটানিক এবং অ্যাভাটারের মতো বিখ্যাত ছবির পরিচালক জেমস ক্যামেরন বিভিন্ন অভিযানে বহুবার সমুদ্রের গভীরে গিয়েছেন। তিনি টাইটানের কঠোর সমালোচনা করে বলেন যে নিরাপত্তার বিধি মানা হয়নি। ওশানগেট কোম্পানির সিইও এর পুরনো সাক্ষাৎকারগুলো দেখলে বারবার একই কথা শুনতে পাবেন। কিছু সময় নিরাপত্তা কেবল বিশুদ্ধ বর্জ্য। আমি বলতে চাচ্ছি, আপনি যদি নিরাপদ থাকতে চান, বিছানা থেকে উঠবেন না, আপনার গাড়িতে উঠবেন না, কিছুই করবেন না। লোকেরা অন্ধভাবে বিশ্বাস করত যে টাইটানিক আনসিঙ্কেবল, যা কখনোই ডুবতে পারে না। কিন্তু সেই দুর্ভাগ্যজনক দিনে টাইটানিক জাহাজটি ডুবে যায় এবং এখন টাইটানের সাথে একই ঘটনা ঘটেছে। ইতিহাসের পাতায় এখন এই তালিকায় স্থান পেয়েছে স্টকটন রাসের নাম, উদ্ভাবকদের তালিকা, যারা তাদের নিজস্ব আবিষ্কার দ্বারা নিহত হয়েছিল। আর এই ধরনের ভিডিও দেখতে স্ক্র্যাপবুক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ধন্যবাদ।